আগামী মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু। আল জাজিরাকে প্রধান উপদেষ্টা, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। কক্সবাজারে জাতিসংঘকে নিরাপদ করিডোর দিতে নীতিগত সম্মতি বাংলাদেশের। শহীদ বাবার পাশে লামিয়াকে দাফন, ধর্ষকদের বিচার দাবি। এস আলমের ৫.৫ শতাধিক জমি ক্রোকের নির্দেশ, নিলামে উঠেছে কলকারখানা। ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, যুদ্ধের শঙ্কা নেই বলছেন দুই দেশের বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার আগামী মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই মাস বা আগামী মাসের মধ্যেই এই বিচার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সংস্কার, নির্বাচন ও ভারতসহ অন্যান্য পরাশক্তিগুলোর সাথে সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সাম্প্রতিক কাতার সফরের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা গিয়েছিলেন আল জাজিরার কার্যালয়ে। সেখানে কথা বলেন টক টু আল জাজিরা অনুষ্ঠানে, যা প্রচারিত হয় রোববার। শুরুতেই জুলাই অভ্যুত্থান, হাসিনা সরকারের লুটতরাজ এবং বর্তমান সরকারের কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। হাসিনার কৃতকর্মের বিচারের প্রশ্নের জবাবে জানান, সরকার এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করছে। The legal system is now functioning to bring them to trial. So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার চাইবে তার উপর আগামী নির্বাচনের দিনক্ষণ নির্ভর করবে বলেও জানান ডক্টর ইউনূস। So if the consensus is you have a larger number of items that we can agree on and we want to implement before the election, then we take a longer time. If they are not in a hurry to have the election and go a smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. ভারতে হাসিনার অবস্থান দুদেশের সম্পর্কের জন্য অস্বস্তিকর হলেও দেশটির সাথে বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে চায় বলেও জানান প্রধান উপদেষ্টা। This is one of the cases that we have to resolve ourselves, that continue to do that. We understand what their legal situation is, what our legal situation is, but we are waiting for the legal notice coming from the court that brings it to a higher level of notice. সব প্রতিবেশীর সাথে সুসম্পর্কের অংশ হিসেবে আগে ভারত সফরের পরিকল্পনা ছিল জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের সাড়া না পাওয়ায় তিনি চীনে গেছেন। I tried to go to India, they didn't respond to it, so I went to China. And now I'll be going to Malaysia. So I'm busy, and I was in Bangkok, in Thailand. So I'm visiting many countries around. শুল্ক যুদ্ধ থেকে বাংলাদেশ সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করবে বলেও জানান তিনি। USA is a good friend, China is a good friend, India is a good friend. মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে জাতিসংঘকে নিরাপদ করিডোর দিতে শর্ত সাপেক্ষে নীতিগত সম্মত হয়েছে বাংলাদেশ। কেবল শর্ত পালন করলেই মিলবে সহযোগিতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে দুই দেশ চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সম্প্রতি কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সম্মেলন প্রসঙ্গের বাইরে ভারত পাকিস্তান চলমান উত্তেজনায় প্রভাব এবং বন্ধু প্রতিম দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন উপদেষ্টা। ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো
ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরাই সমাধান করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। জাতিসংঘের প্রস্তাবে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতির কথা জানান তিনি। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয়, আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বলেই মিয়ানমারের সঙ্গে যোগাযোগে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ১২ই জানুয়ারি দুদকের সহকারী আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও পুতুল সহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে গত ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। জুলাই আন্দোলনে শহীদ বাবা জসিমউদ্দিনের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন মেয়ে লামিয়া। রাতে মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এদিকে আর্তনাদ আর আহাজারিতে ভারী পটুয়াখালীর ধোপারহাট এলাকা। জুলাই শহীদ জসিম কন্যার এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। দোষীদের কঠোর বিচার দেখতে চান তারা। পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর পাঙ্গাসিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে লামিয়ার জানাজা অংশ নেন শত শত মানুষ। জানাজা শেষে বাবার আদরের মেয়ে লামিয়াকে দাফন করা হয় বাবা জসিমউদ্দিনের কবরের পাশে। শনিবার রাত 10টার দিকে ঢাকার শেখের টেকের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া। এরপর থেকে স্বজনদের আহাজারিতে ভারী ছিল দুপারহাট এলাকা। জুলাই শহীদের কন্যার এমন করুণ মৃত্যু মানতেই পারছেন না স্বজন প্রতিবেশীরা। চেয়েছেন দোষীদের কঠোর শাস্তি। বাপ মরছে, মা মরছে, মাইয়ে মরছে, বুয়া মরছে, এখন আবার নাতি মরে। কারণ ওখানে যে দর্শনটা হয়েছে, দর্শনের একটা ভিতরে যে একটা দুঃখ, একটা হিট, এই হিটে সামাল দিতে না পারে, এই জন্য সে আত্মহত্যা করছে। গত 18 মার্চ পটুয়াখালীর নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া ধর্ষণের শিকার হয়। সাহসিকতার সাথে তিনি নিজে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। লামিয়ার পরিবারের দাবি, ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই লামিয়া মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সামাজিক লজ্জা, অবহেলা আর ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা থেকে চরম হতাশায় আত্মহননের পথ বেছে নেন তিনি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে অবিলম্বে লামিয়ার ধর্ষণকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববার রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের রক্তের বিনিময়ে এই সরকার আজ ক্ষমতায়, অথচ তার কন্যাকে নির্মমভাবে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। এজন্য রাষ্ট্রের অবহেলা দায়ী। বিচার নিশ্চিত করতে না পারলে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ারও দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। এই জসিম ভাইয়ের রক্তের উপর দাঁড়ায় তারা উপদেষ্টা হয়েছে, তারা এখন পর্যন্ত এই রেপিস্টদের বিচার করতে পারে নাই। আজকে স্বাধীনতা দাবি করতেছে, স্বাধীনতা আমরা পাইছি, কিন্তু স্বাধীনতা পাইছি, আমরা স্বাধীনতা রক্ষা করতে পারতেছি না। ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার সরারদি কত দূর? বেশি দূর না। ওনারা আইসা এই যে মেয়ের যে লাশটা, ওনারা লাশটাও দেখেন, ওনারা চেয়ারের মধ্যে বসে আসছে কেন? আমাদের কথা হচ্ছে এটা। বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় স্বাধীন কমিশনের ওয়েবসাইটে সাক্ষ্য দেওয়ার অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আফামা বাহাউদ্দিন নাসিম,
ওয়ারিসাত হোসেন বেলাল, আনিসুল ইসলাম মাহমুদ, নুরুল ইসলাম ও এইচ.এম. গোলাম রেজা, সাবেক ওয়ার্ড কমিশনার সুরাইয়া বেগম ও নুরুল ইসলাম, র্যাবের সাবেক ডিজি হাসান মাসুদ খন্দকার, মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাংবাদিক মুন্নি সাহা, জয় মামুন, মঞ্জুরুল আহসান বুলবুলকে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। লোডশেডিং হচ্ছে এবং হবে, তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গ্রিড বিপর্যয় ও দক্ষিণাঞ্চলে ব্ল্যাকআউট নিয়ে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। তথ্য দেন, বর্তমানে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমে চাহিদা বাড়তে পারে 18,000 মেগাওয়াট পর্যন্ত। বিপিডিবির তো আর্থিকভাবে লোকসানি প্রতিষ্ঠান, তো এই জন্য আমরা এখনও কি বলে যে এই তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো। ভর্তুকি যেন না বাড়ে সে কারণে কিছু লোডশেডিং দেওয়ার সুপারিশ তুলে ধরেন উপদেষ্টা। প্রথম যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে ওই যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে, এবং এটা আমি আজকে থেকে পার্সোনালি মনিটর করব। দক্ষিণাঞ্চলে গ্রিড বিপর্যয়ের কারণ তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। কমিটিটা করছি, এটা কিন্তু বিদ্যুতের কাউকে প্রদান করি নাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা 563.5 একর জমি ক্রয়ের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এসব জমির দলিল মূল্য 1,01,76,80,000 টাকা। আবেদনে বলা হয়েছে, এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিবিধ বহির্ভূতভাবে ঋণ নিয়েছে, তা আত্মসাৎ করেছে। এখন তাদের সম্পদসমূহ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, তাই এসব সম্পদ ক্রয় আদেশ হওয়া আবশ্যক। এস আলমের কাছ থেকে ঋণের অর্থ আদায়ে সর্বাত্মক আইনি প্রক্রিয়া শুরু করেছে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম খাতুনগঞ্জ শাখা। ইতিমধ্যে এস আলম গ্রুপের চিনিকল সহ প্রায় 11 একর বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হয়েছে। নিলামে উপযুক্ত ক্রেতা পাওয়া না গেলে অর্থ আদায়ে আদালতে মামলা করার কথাও বলেছে ব্যাংক কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী এস আলমের বিরুদ্ধে প্রতারণা, বিদেশে অর্থ পাচার, মানি লন্ডারিং সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে ব্যাংক ঋণ নিয়ে সেসব পরিশোধ না করারও। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এই ঋণ নেন। ব্যাংকের পাওনা প্রায় 10,000 কোটি টাকা আদায়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, 2025 সালের 24 মার্চ পর্যন্ত লভ্যাংশ সহ খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা 9,948 কোটি 42,70,000 টাকা। ঋণ গ্রহণকালে মর্টগেজ রাখা চট্টগ্রামের কর্ণফুলীর পাথরঘাটার ইসানগর মৌজার 10.93% জায়গা সহ এর উপর থাকা কারখানা, গুদাম ও ভবন নিলামে তোলা হচ্ছে। এই বিনিয়োগের টাকা আদায়ের জন্য মূলত আমরা সর্বাত্মক আইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমার কাছে রক্ষিত যে সমস্ত মর্টগেজ প্রপার্টিগুলো আছে সেগুলো নিলামের জন্য আমরা অর্থনীতি আইন আদালত অনুযায়ী পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আগামী 14 মে নিলামের দরপত্র গ্রহণ করা হবে। এতে যোগ্য প্রতিষ্ঠান পাওয়া না গেলে আইন অনুযায়ী এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করা হবে। আগ্রহী ক্রেতা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, অন্যথায় আমরা সরাসরি অর্থ ঋণ আদালত নিয়ে
আদালতে মামলা দায়ের করব। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বুধবার 159.15 একর জমি এবং 17 এপ্রিল এস আলমের 1360টি ব্যাংক হিসাবে থাকা 2619 কোটি 7,16,000 টাকা জব্দের আদেশ দেয় ঢাকার সিএমএম আদালত। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। কূটনৈতিক বিরোধ বাড়ার পাশাপাশি অশান্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। পরপর 3 রাত নিয়ন্ত্রণ রেখায় চলছে পাল্টা গোলাগুলি। পেহেলগামের ঘটনার জবাব কঠিন হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ভারতের যে কোনো পদক্ষেপের যথাযথ জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসলামাবাদও। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। পেহেলগামে হামলার জেরে ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। অশান্ত হয়ে উঠেছে সীমান্তের চারপাশ। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান সেনাবাহিনীর চৌকিগুলো থেকে তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকাগুলোতে গুলিবর্ষণ হয়। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বলেছেন, পেহেলগামে হামলাকারীদের কঠোরতম জবাব দেয়া হবে। আর ঘটনার তদন্ত চেয়েছে পাকিস্তান। তবে এরই মধ্যে চলছে দুই দেশের কূটনৈতিক বিরোধ। সিন্ধু পানি চুক্তি বাতিল, ভিসা বাতিল, দূতাবাস থেকে কূটনীতিকদের প্রত্যাহার এবং একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে সিন্ধু পানি চুক্তি বাতিল নিয়ে পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে। এদিকে হঠাৎ করেই পাকিস্তান শাসিত কাশ্মীরের ঝিলম নদীতে পানি প্রবাহ বেড়ে বন্যা দেখা দিয়েছে। এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত পাকিস্তানের মাঝে চলমান ঘটনায় সামরিক অস্থিরতা চললেও যুদ্ধের আশঙ্কা দেখছেন না পাকিস্তান ও ভারতীয় বিশ্লেষকরা। তবে ভারতীয় বিশ্লেষক মনে করেন এখনই মোক্ষম সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। বিপরীতে পাকিস্তান চায় শান্তি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মে। ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হওয়ার জেরে গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে ভারত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে নানা পদক্ষেপ নিচ্ছে, পাকিস্তানও পাল্টা পদক্ষেপে পিছিয়ে নেই। বিশ্লেষকরা সামরিক অস্থিরতা চলমান থাকার কথা বললেও এই মুহূর্তে সরাসরি কোনো যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন না। ছোটখাটো সীমান্ত সংঘর্ষ হচ্ছে ঠিকই, কিন্তু বড় আকারে এখনো যুদ্ধের কোনো সম্ভাবনা, সেই ধরনের ঘোষিত কোনো যুদ্ধের সম্ভাবনা নেই। আমি মনে করি না কোনো যুদ্ধ হবে, তবে আমি বিশ্বাস করি সীমিত পরিসরে সংঘাত ঘটবে। ভারতীয় বিশ্লেষকের দাবি, তাদের পক্ষ থেকে এমন সন্ত্রাসী হামলার প্রমাণ পাকিস্তানের কাছে আগে একাধিকবার উপস্থাপন করা হয়েছে। তারপরেও কোনো পদক্ষেপ না নেয়ায় এখনই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময় মন্তব্য তার। ভারত সরকার যেটা বলছে যে আমরা অন্তত 80টি ডোসিয়ার মানে প্রমাণপত্র সমেত, নথি সমেত পাকিস্তানকে দিয়েছি, কিন্তু সেগুলোকে পাকিস্তান অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রকাশ্যে একটি জনসভায় বলেছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে বের করে এনে এবং তাদের যারা পেছন নেপথ্য থেকে সমর্থন করছে তাদের আমরা এমন উচিত শিক্ষা দেবো তারা সারা জীবন সেটা মনে রাখবে। এদিকে পাকিস্তানি এই বিশ্লেষক বলছেন, আগের ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করলে ভারত ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে নিজেই এই পরিস্থিতি সৃষ্টি করছে। ভারতীয়রা চায় যুক্তরাষ্ট্র কেবল ভারতের সাথে বন্ধুত্ব করবে, কিন্তু মনে রাখতে হবে আমেরিকানরা এই অঞ্চলে তাদের নিজস্ব জাতীয় স্বার্থ খুঁজছে। এই সকল ফলস ফ্ল্যাগ অপারেশনগুলো পরিচালিত হচ্ছে কেবল আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার জন্য। গেল 22 এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।
নাহিদ সিরাজিনী মেয়ে, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার ইস্যুতে একমত হতে হবে, এটা বাকশালী চিন্তা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংস্কারের কথা বলে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। মাহিল ইসলামের রিপোর্ট। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে হয় বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিজেপির 10 সদস্যের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায়। বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানো মেনে নেবে না দেশের জনগণ। দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বড় সংস্কারগুলোর জন্য জনগণের ম্যান্ডেট দরকার। দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের রোডম্যাপ অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে নির্বাচনী রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের যেসব সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপি। এগুলো ঐকমত হয়েছে, এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য 1 সপ্তাহের বেশি সময় লাগে না কোথায় ঐক্যমত হয়েছে। জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ ছাড়া সংবিধান সংস্কার করা সম্ভব না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা শেষে এই কথা বলেন তিনি। এদিকে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ জনগণ যেন পার্লামেন্টে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ করতে পারে তার আহ্বান জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে পৃথক পৃথক বৈঠক করে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতারা। বৈঠকের আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঐক্যের মূল চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা, শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। জনগণের রায় নিতে সংস্কার সভার উপর জোর দেন জোনায়েদ সাকি। একই সঙ্গে বলেন, সংসদ ছাড়া সংবিধান বদলানো যাবে না। যত বেশি ঐক্যমত্য হবে এবং যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেইটাকে আমরা জাতীয় সনদ কিংবা জুলাই চার্টার হিসেবে, সনদ হিসেবে আমরা গ্রহণ করার জন্য বলেছি। জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। বিকালে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সংবিধান সংস্কারে সংসদে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ জনগণের প্রতিনিধি থাকা জরুরি। আমরা এভাবে সংজ্ঞায়িত করতে চাই যে রাজনৈতিক দল নয়, শুধু বাংলাদেশের শ্রম কর্ম পেশার মানুষ যারা সমাজ শক্তি, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, সেই সমস্ত মানুষদের ক্ষমতার অংশীদারিত্ব, নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে তাদের ভূমিকা রাখবার সুযোগ করে দেওয়ার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের প্রতিনিধিত্ব দাবি করছি, এবং এর মধ্য দিয়ে এটিকে আমরা অংশীদারিত্বের গণতন্ত্র মনে করি। সংবিধান সংস্কারে নির্বাচনের উপর জোর দেয় দুটি দলই। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপনের পাশাপাশি পর্যবেক্ষক হিসাবে ইইউকে চেয়েছে জামায়াত। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও জামায়াতের আমির শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে বৈঠক হয় চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে। আরেফিন শাওনের প্রতিবেদন।
রাজধানীর মগবাজারে জামায়াতের সদর দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির শফিকুল রহমান। আলোচনায় প্রাধান্য পায় গণতন্ত্র, নারী ও সংখ্যালঘু প্রসঙ্গ। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির জানায়, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনের সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন জামায়াতের প্রতিনিধি দল। এতে উঠে আসে রোহিঙ্গা ইস্যু, নির্বাচন সহ বেশ কিছু বিষয়। 12 মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে। আমরা বলেছি যে ফুড, ক্লোথিং এবং মানবতার শেল্টার এটা কোনো সমাধান না। বাংলাদেশে ইনভেস্টমেন্টের প্রচুর সুবিধা আছে। ইটস এ ভার্জিন কান্ট্রি অলমোস্ট। সেকেন্ড পদ্মা ব্রিজ যে ইনভেস্ট করার জন্য আমরা বলেছি, ডিপ সিতে যে পোর্ট হচ্ছে এবং সেটার জন্য আমরা সেখানে ইনভেস্টমেন্টের জন্য বলেছি। ভবিষ্যতে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বলা হয় ব্রিফিংয়ে। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক খলিলুর রহমানের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করেছেন রাজধানী মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সঙ্গে অভিভাবকরাও যোগ দেন। তারা সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে নিয়োগ পাওয়ার অভিযোগও আছে ওই শিক্ষকের বিরুদ্ধে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। রবিবার সকাল থেকে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় স্কুলের শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন বিক্ষুব্ধরা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ করা হয় ওই শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থীদের উপর এবং যৌন হয়রানি করেন এরকম লম্পট শিক্ষক আমরা চাই না। আমরা তার বহিষ্কার চাই। আমাদের একদম না একসাথে যদি তিনি আমাদের সাথে শিক্ষা লাভ প্রদান করে এরকম করতে থাকে তাহলে আমরা কিভাবে মানুষ হব? দ্রুত সময়ের মধ্যে খলিলুর রহমানকে অপসারণ করে মণিপুর স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি অভিভাবকদের। ছাত্রীদের সাথে যৌন হয়রানি করে এই জাতীয় শিক্ষক আদর্শ শিক্ষক না। আমরা এই শিক্ষকের অপসারণ চাই। শিক্ষার সুন্দর সুষ্ঠু পরিবেশের বজায় রাখার স্বার্থে এই চরিত্রহীন, নৈতিকতাহীন খলিলুর রহমান নয়নকে তাৎক্ষণিকভাবে অপসারণ চাচ্ছি। বেশ কিছুদিন ধরেই শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। শ্রীলঙ্কার 3 নাগরিককে অপহরণের ঘটনা দেশে ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। দ্রুত তাদের উদ্ধার করে দেশে পাঠানো গেলেও এই বিষয়ে আরও সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ। অপহরণের ঘটনায় গ্রেপ্তার 4 জন এখন কারাগারে। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত মঙ্গলবার ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন শ্রীলঙ্কান নাগরিক মালাভি পাথিরানা ওরফে নিহাল আনন্দ, পাথিরানা ওরফে টিকিরি কুমারী হাসা এবং থুফি মুদিয়ান সিলাগনীল। পরদিন বিকেলে শহীদুল নামে এক ব্যক্তি তাদের সাথে ব্যবসার কথা বলে বাগেরহাটের মোল্লারহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামে নিয়ে যায়। ওই দিন রাতে বিদেশি নাগরিকদের কাছে মুক্তিপণ চায় তারা। বিষয়টি ভুক্তভোগীরা মুঠোফোনে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে জানায়। শ্রীলঙ্কার সরকার বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনকে জানালে দ্রুত সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে নামে পুলিশ। রাতেই উদ্ধার করা হয় তাদের। শুক্রবার দেশে ফেরেন শ্রীলঙ্কান ওই 3 নাগরিক। এদের সাথে বলে যে না, এদের সাথে ব্যবসা করা যাবে না, অন্য কিছু করতে হবে। অন্য কিছু করতে যে এই শামসুল আলম সাহেব এবং জনি সাহেব তার কাছে টাকা চায়, দ্য অ্যামাউন্ট অফ $500,000। অপহরণকারী চক্রের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন বাগেরহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামের ইমদাদ হোসেন ও শহীদুল, চরকুলিয়া গ্রামের শামসুল আলম এবং গোপালগঞ্জের খাটিয়াগড় গ্রামের জনি শেখ। শিগগিরই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে জানায় পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কাছে জবানবন্দি দিয়েছে। আশা করি আগামী খুব দ্রুততার সাথে আগামী সপ্তাহে আমাদের যেগুলো প্রাথমিক কাজকর্ম করে এটা আমরা চার্জশিট দিয়ে দেব। বিদেশি ব্যবসায়ীদের অপহরণের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই চক্রকে নির্মূল করার পরামর্শ মানবাধিকার সংস্থার। তাদের এইভাবে অপহরণ করা এবং মুক্তিপণ দাবি করা হয়, সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অনেকাংশে
ক্ষুণ্ণ হয়েছে। যদিও পুলিশকে ধন্যবাদ জানাই যে দ্রুত সময়ের মধ্যে অপহৃত 3 ব্যক্তিকে উদ্ধার করেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে প্রশাসনকে আরও সতর্ক থাকার কথাও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের সকল প্রধান ঘাঁটি, বিভিন্ন স্টেশন ও ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025। গত 23 এপ্রিল শুরু হওয়া মহড়া চলবে 30 এপ্রিল পর্যন্ত। এ মহড়ায় বিমান বাহিনীর সকল প্রকার যুদ্ধ ও পরিবহন বিমান, হেলিকপ্টার ইউনিট, রাডার ইউনিট, মিসাইল ইউনিট এবং আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউনিট অংশগ্রহণ করছে। বিমান বাহিনীর বিভিন্ন রেডার স্কোয়াড্রনের মাধ্যমে শত্রুপক্ষের আক্রমণকে চিহ্নিত করে প্রতিহত করার কৌশল অনুশীলন করা হচ্ছে। আকাশ যুদ্ধ ছাড়াও ভূমিতে ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল অনুশীলন করা হচ্ছে। এছাড়া পরিবহন বিমানে জরুরি রসদ স্থানান্তর, বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় বোমা অথবা বিস্ফোরক দ্রব্য শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। অপর সম্ভাবনা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য আগাচ্ছে না। সার্কভুক্ত দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র 5% হচ্ছে নিজেদের মধ্যে। যদি আঞ্চলিক বাণিজ্য উদারীকরণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি রয়েছে সার্ক দেশগুলোর মধ্যে। বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলের বৃহৎ দেশ ভারতের আত্মকেন্দ্রিক মনোভাব বাণিজ্য সম্প্রসারণের সবচেয়ে বড় বাধা। বিস্তারিত সাদিয়া লাবণীর রিপোর্টে। দক্ষিণ এশিয়ায় ভারতের আত্মকেন্দ্রিক চিন্তার কারণে এ অঞ্চলে বাণিজ্য বাড়ছে না। যদিও 200 কোটি মানুষের দক্ষিণ এশিয়ায় মোট জিডিপি $5.3 ট্রিলিয়ন। তবে এ অঞ্চলের দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র 5% করে নিজেদের মধ্যে। যদিও 2004 সালে মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি সাফটা স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার 8 দেশ, কিন্তু যে আঞ্চলিক জোটের আওতায় সাফটা সই হয়েছে সেই সার্কই এখন প্রায় অকার্যকর। বিশ্লেষকরা বলছেন সদস্য দেশগুলোর মধ্যে আস্থার সংকট ও বৈরী সম্পর্কের কারণে সার্ক গঠনের লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে না। বছরের পর বছর যদি সার্কের এই শীর্ষ সম্মেলন না হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আসলে যে সাফটা রয়েছে, এই যে মুক্ত বাণিজ্য অঞ্চলের যে চুক্তি, সেই চুক্তিটাও কিন্তু আসলে কার্যকর হয় না, বা এই মুহূর্তে যতটুকু আছে ততটুকু সামনের দিনগুলোতে কতটা এগিয়ে নেওয়া যাবে সেটাও একটা চিন্তার বিষয়। বাণিজ্য উদারীকরণ ও সম্প্রসারণ না হওয়ার জন্য ভারতকেই বেশি দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক খুবই বৈরী। অন্যদিকে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সাথেও দেশটির সম্পর্ক উষ্ণ নয়। আসলে ভারতের যে মনোভাব, যে তারা আসলে পাকিস্তান থাকলে সেখানে আসলে ভারত যাবে না, তো এই ধরনের যে চিন্তা ভাবনা, তো সেই চিন্তা ভাবনা আসলে অনেকটাই দায়ী। এবং আমি বলবো যে এই ভারত যদি এই যে মনোভাব সেখান থেকে বের হয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সার্ক সামিটটা হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বিকাশে এ অঞ্চলের স্থিতিশীলতা ও দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিচ্ছেন তারা। যেহেতু একটা বাণিজ্য সম্ভাবনা রয়েছে এই দেশগুলোর, এবং সেটা আসলে যে সেটা বাস্তবায়ন করাটা কিন্তু খুব জরুরি। এবং সাদিয়া লাবণী, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। রাজধানীর ধানমন্ডিতে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো বিশ্বজুড়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী প্রতিষ্ঠান দ্য লিটল জিম। ধানমন্ডির সীমান্ত সম্ভারের লেভেল 5-এর শাখাটিতে থাকছে 4 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিক, নাচ ক্যাম্প, জন্মদিনের পার্টি এবং প্যারেন্ট সার্ভাইভাল নাইট। এতে শিশুদের স্কিল, শক্তি ও সমন্বয় ক্ষমতা সহ আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা গড়ে তোলা হবে। উদ্বোধনী সপ্তাহে কুপন সংগ্রহ করলে 1 সপ্তাহের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি সেবা। 1976 সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে দ্য লিটল জিম। বর্তমানে 31টিরও বেশি দেশে প্রায় 400টি শাখা রয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় দ্য লিটল জিমের পরিচালনা করছে স্পোর্টস ফোকাস ইনভেস্টমেন্ট। এই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু, আল জাজিরাকে প্রধান উপদেষ্টা। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। কক্সবাজারে জাতিসংঘকে নিরাপদ করিডোর দিতে নীতিগত সম্মতি বাংলাদেশের। শহীদ বাবার পাশেই লামিয়াকে দাফন, ধর্ষকদের বিচার দাবি। ইসলামের 5.5 শতাধিক জমি ক্রয়ের নির্দেশ, নিলামে উঠেছে কলকারখানা।
ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, যুদ্ধের শঙ্কা নেই বলছেন দুই দেশের বিশ্লেষকরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন eকুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।